আজকে হচ্ছে ভেক্টরের সর্বশেষ যে টপিক সেটা ভেক্টর ক্যালকুলাস এবং ভেক্টর অপারেটর। আমরা ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে অনেক কিছুই পড়ে আসছি। ক্যালকুলাসের দুইটা পার্ট ছিল, একটা ছিল ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, আর একটা ছিল ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝাইছিলাম? ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় যে ধরো আমি একটা ফাংশন আঁকলাম, ফাংশনের গ্রাফ। এই ফাংশনটা হচ্ছে y সমান fx ফাংশন, ঠিক আছে? আমরা চাই এই ফাংশনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে। তো এটার অপারেটরটা কি? ddx, অর্থাৎ ddx হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। ddx দ্বারা আমরা কাকে অপারেট করব? অপারেট করব হচ্ছে এই y কে। তো এটার বাই ডেফিনিশন আমরা যেটা জানি যে লিমিট এই del x টেন্ডস টু হবে 0, অর্থাৎ আমরা যেই পোর্শনটাতে বা যে অংশটাতে ডিফারেন্সিয়েশন করতেছি সেই পোর্শনটা আসলে অনেক ক্ষুদ্র, ঠিক আছে? অর্থাৎ x এর যে আমরা ধরলাম এই জায়গাটাতে x, যখন x থেকে আমরা একটু সামনের দিকে আগাবো অর্থাৎ এটাকে আমরা বলতে চাচ্ছি ডেল্টা x। এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডেল্টা x এর মানটা অনেক ছোট হবে, এতই ছোট যে একদম শূন্যের কাছাকাছি। অর্থাৎ আমি যদি এখানে ডেল্টা x রাখি তখন দেখা যাবে যে এটা আসলে x এর উপরে অবস্থান করতেছে, অর্থাৎ এই দাগের উপরে অবস্থান করতেছে। আমাদের সূক্ষ্ম চোখে এটাকে দেখা যাবে না। তো বাই ডেফিনিশন এটা ছিল del x টেন্ডস টু 0 ফাংশন x প্লাস ডেল্টা x। অর্থাৎ আমি কি করলাম যে y অক্ষ পরিমাণে আমি কিছু গেলাম, এই যে যদি ডেল্টা x ওটা যদি হয় তাহলে দেখা যায় যে y অক্ষ পরিমাণেও আমার কিছুটা সরণ হয়। এটাকে আমরা বলতেছি কি ডেল্টা y। ডেল্টা y টা এটাকে আমরা লিখি কি ফাংশন অফ x প্লাস ডেল্টা x মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই নিচে হচ্ছে ডেল্টা x, ঠিক আছে? এটা ছিল ডিফারেন্সিয়েশনের এটা ছিল ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম বা সংজ্ঞা। তো এই জিনিসটা আসলে কি এটা আমাদের বুঝতে হবে। তো এটা হচ্ছে কি আসলে ঢাল, এটা দ্বারা ঢালকে বোঝায়। এখন ঢাল বলতে আমরা কি জানি? ঢাল বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট বিন্দুতে এই ফাংশনটা কতটুকু ঢালু, ঠিক আছে? আমি যদি বলি যে এই বিন্দুতে ফাংশনের ঢাল কত, তাহলে কি করব? আমরা এখানে একটা স্পর্শক আঁকবো। আমরা দেখতে পাচ্ছি যে এই স্পর্শকটা মোটামুটি ভাবে একটু এক্স অক্ষের কাছাকাছি, এর চেয়ে আমরা বলতে পারি যে এটা একটু কম ঢালু। আবার যদি আমি এই জায়গার করি, স্পর্শক বের করতে চাই, দেখা যাবে যে এটা অনেক বেশি ঢালু, একদম খাড়া বলা যায়, ঠিক আছে? অর্থাৎ ডিফারেন্সিয়েশন দ্বারা কোন একটা ফাংশনের কোন একটা বিন্দুতে স্পর্শকের ঢালকে বোঝায়, ঠিক আছে? এখন এই জিনিসটা দ্বারা আমরা কত কিছু বের করতাম। আমরা বের করতাম যে যদি আমরা বলি যে ভি ভ্যালোসিটি, ভ্যালোসিটি হচ্ছে সরণ সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আমরা বলতাম যে ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে কি সময় সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন, এটা ছিল ত্বরণ। এরকম ভাবে অনেক কিছু তৈরি করা যায়। তো ডিফারেন্সিয়েশনের কাজের কোনো শেষ নাই। তারপর আসতেছে ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েশন এর বিপরীত প্রসেসটা হচ্ছে ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভ যেটাকে বলা হয়। আমরা যখন দেখছিলাম যে ডিফারেন্সিয়েশন দ্বারা ফাংশনের কোন একটা বিন্দুর স্পর্শকের ঢালকে প্রকাশ করে, আর ইন্টিগ্রেশন দ্বারা বোঝাবে আমি একটা ফাংশনকে যদি ক্ষেত্রফল তৈরির কাজে ব্যবহার করি, ঠিক আছে? এই যে আমরা একটা ক্ষেত্র তৈরি করলাম, এখন এই ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আছে এটা, এই ক্ষেত্রফলটা নির্দেশ করে হচ্ছে আসলে ইন্টিগ্রেশন। যেমন আমি বললাম এই হচ্ছে ফাংশন y সমান fx ফাংশন, আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এই যে এটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর, fx ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই তার সাপেক্ষে dx এর সাপেক্ষে, x এর সাপেক্ষে। এখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার মানে হচ্ছে যে আমি x অক্ষের সাথে
এটার ক্ষেত্রফলটা বের করতেছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন করব কি x1 থেকে x2 পর্যন্ত, অর্থাৎ এই যে x1 থেকে x2 পর্যন্ত যেই ক্ষেত্রফলটা প্রকাশ করতেছে এটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনের ভ্যালু, এই যে এটা। তো এই ক্ষেত্রে আমরা কেমনে করি, ধরে নিলাম যে এই ছোট হাতের f ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে এই যে বড় হাতের f। তো এইবার আমাদেরকে মান বসাতে হয় যে x1 হচ্ছে লোয়ার লিমিট, x2 আপার লিমিট। তো মানটা কিভাবে বসাইতে হয়, যে আপার লিমিটের মান আগে বসাবো, মাইনাস করে বসাবো হচ্ছে লোয়ার লিমিটের মান। এইটাই আসলে এই ক্ষেত্রফলটা নির্দেশ করবে। এই হচ্ছে ক্যালকুলাস। এখন এই ক্যালকুলাস ভেক্টরেও সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আমরা দেখি যে ভেক্টরে আসলে এই ক্যালকুলাসকে কিভাবে ইউজ করা যায়। সেই ধারণা থেকেই আসে ভেক্টর অপারেটর। কোন একটা ফাংশন ধরি, একটি ফাংশন, এটা হচ্ছে ত্রিমাত্রিক ফাংশন, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল স্পেসে এর স্থানাঙ্ক আছে। আমি বললাম যে এটা হচ্ছে এরকম 3x y² z টু দি পাওয়ার 4। এটা একটা ফাংশন, ঠিক আছে, স্কেলার ফাংশন। এটা আমরা জানতে চাই যে এই ফাংশনটা যদি এটা লেখচিত্র আমরা আঁকি, আমি 3D লেখচিত্র আঁকতে পারবো না, কারণ 2D প্লেসে 3D কিছু আঁকা খুবই টাফ। এখন ধরে নিলাম যে সামথিং এরকম কিছু একটা, ঠিক আছে? আমি জানতে চাই যে জেড অক্ষ বরাবর এই যে আমরা অক্ষ এঁকে নিলাম এক্স ওয়াই আর হচ্ছে এই জেড। আমরা জানতে চাই এই যে ফাংশনটা আছে জেড অক্ষ বরাবর এই ফাংশন কিভাবে বা কি হারে পরিবর্তিত হয়, ঠিক আছে? তো এর জন্য কি করা লাগে, ডিফারেন্সিয়েশন করা লাগে। আমরা জানি এই ডিফারেন্সিয়েশন দ্বারা একটা সাপেক্ষে আরেকটার পরিবর্তনের হারকে প্রকাশ করে, তাই কিনা? অর্থাৎ এক্স অক্ষের পরিবর্তনের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনের হার, এই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমি যদি এখন এই জেড অক্ষ বরাবর এই ফাংশন কতদূর চেঞ্জ হয় এটা বের করতে চাই, তাহলে এই জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে এটাকে, অর্থাৎ এই ফাংশনটাকে আমি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে কেমনে, সরি এটাকে ওয়াই বলা যাবে না, কারণ ওয়াই এর ভিতরে একটা আছে। এটাকে আমি কোন ফাংশন ধরবো, ধরে নিলাম এটা হচ্ছে একটা পি ফাংশন, ঠিক আছে? পি ফাংশন, পি সমান এটা সমান এটা। তো আমি চাই এই যে ফাংশনটা জেড অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়, তাহলে এই পি ফাংশন জেড অক্ষের সাপেক্ষে এটার কতটুকু পরিবর্তন হয় সেটা আমরা বের করতে চাই। তাহলে কি হবে, টি ডি জেড অফ পি। এবার খেয়াল করে দেখেন আপনারা, যদি আমরা জেড অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যান্সারটা কোথায় যেয়ে দাঁড়াবে, এই ফাংশনে এখানে তিনটা চলক আছে এক্স ওয়াই জেড। যখন আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন এটা খুব ইজিলি বলা যাচ্ছে যে জেড এই জেড কে ডিফারেন্সিয়েশন করবে, আর বাকি দুইটার কি হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো আমি প্রশ্নের সোজা সাপটা অ্যান্সার দিয়ে দেই। আমরা যখন কোন একটা অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন বাকি দুইটা চলক এদেরকে আমাদের ধ্রুবক ধরতে হবে। তার মানে যখনই আমরা এই জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এই এক্স এবং ওয়াই কে আমাদের চলক ধরে নিতে হবে, তার মানে সরি এদেরকে ধ্রুবক ধরে নিতে হবে। তো এদের কোনো পরিবর্তন হবে না। তো যদি আমরা ধ্রুবক ধরি তাহলে কি হবে, টি ডি জেড 3x y স্কয়ার্ড z টু দি পাওয়ার 4। দেখা যাবে যে এরা যেহেতু ধ্রুবক এরা আসবে বাইরে, 3x y স্কয়ার, আর ডিফারেন্সিয়েশনটা হবে জাস্ট z টু দি পাওয়ার 4 এর জন্য। বোঝা গেল? 3x y স্কয়ার আর x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি, n x টু দি পাওয়ার n - 1, মানে 4 into z টু দি পাওয়ার
4 মাইনাস 1, আলটিমেটলি এটার মান কত আসবে? 3 টাইমস 4 মানে 12 এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব। অর্থাৎ এই ফাংশনটা জেড অক্ষ বরাবর এই হারে পরিবর্তিত হয়। এখন পরীক্ষায় যদি বলে দেয় যে এত বিন্দুতে পরিবর্তনের হার ব্যাখ্যা করো, কত বিন্দুতে? বললাম যে -1 2 -3, এত বিন্দুতে জেড অক্ষের সাপেক্ষে এই ফাংশনের পরিবর্তনের হার কত? তাহলে কোশ্চেনটা লিখো, এই বিন্দুতে জেড অক্ষ বরাবর উক্ত ফাংশনের পরিবর্তনের হার কত? এখন আমরা বের করলাম যে জেড অক্ষ বরাবর উক্ত ফাংশনের পরিবর্তনের হার হচ্ছে এটা। এখন আমরা যদি এই বিন্দুতে পরিবর্তনের হার বের করতে চাই তাহলে কি করব? এই জায়গাটাতে জাস্ট এই বিন্দুটা বসায় দিলেই হবে, তাই কিনা? আমরা লিখি ddz p হচ্ছে 12 x y স্কয়ার z কিউব। তো আমি যদি এই মানটা বসায় দেই, মানটা ছিল -1 2 -3, তাহলে এই বিন্দুতে পরিবর্তনের হার 12 ইন্টু -1 ইন্টু হচ্ছে 2 স্কয়ার ইন্টু হচ্ছে -3 আর কিউব, তো যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই। অর্থাৎ আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব চলক শুধুমাত্র সেই হবে। এখন আমরা যদি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি যে টি dy x স্কয়ার y z কিউব, তো এটা সমান কত হবে? এটা সমান হবে, যেহেতু y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, শুধু এই y-টাকেই এই অপারেটরটা চিনবে, বাকি দুইজনই হয়ে যাবে কি ধ্রুবক। তো x স্কয়ার z কিউব y কে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, আলটিমেটলি এটার মানটা হবে 1 x স্কয়ার z কিউব। তো এখন প্রশ্ন আসবে যে কেন বাকি দুইটা চলককে আমরা ধ্রুবক চিন্তা করি? আমি নতুন আরেকটা ফাংশনকে নিলাম, ফাংশন এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফাংশন 4x y z স্কয়ার। ধরি এটা নতুন একটা ফাংশন। আমরা কি বললাম যে আমরা x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব। যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি জাস্ট এটাকেই এই ডিফারেনশিয়াল অপারেটরটা চিনবে, বাকি সবাই হবে ধ্রুবক। এখন এই জিনিসটা কেন হয়? এই ডিফারেনশিয়াল অপারেটরের এই সূক্ষ্ম মারপ্যাচটা আমাদের ধরতে হবে। আমি বললাম যে এই ফাংশনটা হচ্ছে এটা, জাস্ট সে ফর এক্সাম্পল এটা হচ্ছে এই ফাংশনটা, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য এই x অক্ষের সাপেক্ষে উক্ত ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করব। যদি আমরা x অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে খেয়াল করো যে x অক্ষ বরাবর পরিবর্তনটাকে আমরা শুধুমাত্র খেয়াল করতে পারবো, আর বাকি y অক্ষ এবং z অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে সেটা কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, x অক্ষ, এই হচ্ছে y অক্ষ, এই হচ্ছে z অক্ষ, প্রত্যেকের সাথে লম্বা অবস্থায় আছে। তো আমরা চাই এই ফাংশনটাকে আমরা x অক্ষ বরাবর ডিফারেন্সিয়েশন করতে চাই। তো আমরা যদি x অক্ষ বরাবর সামনের দিকে আগাই তাহলে ব্যাপারটা কি হবে? আমরা যখন x অক্ষ বরাবর যাই তখন আমাদের সরণ কিন্তু শুধুমাত্র x অক্ষ বরাবরই হয়। কখনো কি y অক্ষ বা z অক্ষ বরাবর সরণ হবে? না, হবে না। অর্থাৎ আমরা যদি এই ফাংশনকে x অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই তার মানে আমরা x অক্ষ বরাবর আগাবো, এটাই তো কথা। আমরা x অক্ষ বরাবর আগাবো, যখন x অক্ষ বরাবর আগাবো তখন আমাদের y এবং z অক্ষ বরাবর কিন্তু কোনো ধরনের সরণ হয় না, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারবো যে আমরা y অক্ষ এবং z অক্ষ বরাবর
আমাদের কোনো ধরনের পরিবর্তন হইতেছে না, শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই পরিবর্তন হইতেছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যেহেতু এক্স অক্ষ বরাবর পরিবর্তন হইতেছে, এই অক্ষ বরাবরই আমরা যত পরিবর্তন আছে সবকিছুর হিসাব করব। ওয়াই আর জেড অক্ষ বরাবর তো কোনো পরিবর্তন হয় না, যার কোনো পরিবর্তন হয় না সে হচ্ছে ধ্রুবক। এই কারণেই আমরা বলবো যদি এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় এই এফ ফাংশনকে, এই এক্সটা কি আমরা চিন্তা করব, ওয়াই এবং জেড স্কোয়ারকে আমরা দেখবো না। তাহলে কি হবে, 4y জেড স্কোয়ার আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। যদি আমরা এবার ওয়াই অক্ষের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করি, তখন দেখা যাবে যে জাস্ট ওয়াই কেই সে চিনবে আর বাকি সবাই হয়ে যাবে ধ্রুবক। 4x জেড স্কোয়ার। এবার আমরা যদি জেড অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এফ কে, তাহলে সে শুধুমাত্র জেড কেই চিনবে। তার মানে এটা হবে 8xy জেড। ক্লিয়ার? এখন এটা আমি আরেকটা ভাবে বুঝাই দেই। ব্যাপারটা হচ্ছে যে, তাহলে দেখো যে এই যে ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরকে আমরা একজন ডক্টরের সাথে চিন্তা করতে পারবো, স্পেশালিস্ট ডক্টর। ঠিক আছে, ধরে নিলাম যে এই ডিডিএক্স একজন হার্ট স্পেশালিস্ট। ডিডিএক্স কি একজন হার্ট স্পেশালিস্ট, অর্থাৎ হার্টের যাবতীয় সবকিছু তিনি জানেন। এখন একজন হার্টের রোগী যখন যাবে তার কাছে, সে কিন্তু এই হার্টের উপরেই অপারেশন চালাবে। তো এই অপারেটর বা এই ডক্টর তিনি তার স্পেশাল কেসের উপরেই কিন্তু তিনি অপারেশন চালাবেন। এখন যদি কোনো দাঁতের ডক্টর, দাঁতের পেশেন্ট তার কাছে যায় বা ব্রেনের পেশেন্ট তার কাছে যায়, এই হার্ট স্পেশালিস্ট কিন্তু সেই দাঁতের পেশেন্ট বা ব্রেনের পেশেন্টকে কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ সে বলবে যে তুমি যে তার এটা জানে তার কাছে তুমি যাও। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটা যে এই অপারেটর গুলা তারা তাদেরকেই চিনবে, অর্থাৎ এক্স এক্স কেই চিনবে, ওয়াই ওয়াই কেই চিনবে, জেড জেড কেই চিনবে, আর বাকিরা তার সাপেক্ষে কনস্ট্যান্ট হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এই হচ্ছে তোমার ডিফারেনশিয়াল অপারেটর এর কাহিনী। দাঁতের ডাক্তার দাঁতের উপরে অপারেশন চালাতে পারবে, হার্টের ডাক্তার হার্টের উপরে অপারেশন চালাতে পারবে, আবার ব্রেনের ডাক্তার ব্রেনের উপরে অপারেশন চালাবে। যদি ব্রেনের ডাক্তার দাঁতের সমস্যা দেখতে যায়, এটা কিন্তু হবে না। দাঁতের ডাক্তার যদি হার্টের সমস্যা দেখতে যায়, তাহলে কিন্তু মানুষ মেরে ফেলবে সে। অর্থাৎ এই কাজ হবে না তার দ্বারা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা অপারেটর এক্স, এই এক্স কেই অপারেশন চালাবে, এক্স এর উপরে অপারেশন চালাবে, ওয়াই ওয়াই এর উপরে অপারেশন চালাবে, জেড জেড এর উপরে অপারেশন চালাবে, আর এদের সাপেক্ষে বাকি সব হয়ে যাবে কনস্ট্যান্ট। এবার আসা যাক ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। আমরা তো ডিফারেনশিয়াল অপারেটর সম্পর্কে জানলাম, এবার আমরা দেখি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বলতে কি বোঝায়? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে তার কিছু ভেক্টরের বৈশিষ্ট্য থাকবে। দেখো, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আমরা এই ন্যাবলা দিয়ে প্রকাশ করি। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে ন্যাবলা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা আসলে কি ডেল্টা, আমরা যে ডেল্টা লিখি ডেল্টাকে উল্টায় লিখে দিছে, এটাকে বলা হয়েছে ন্যাবলা। তো এটা সবার প্রথম স্যার হ্যামিল্টন তিনি এর প্রচলন করেন। ঠিক আছে, এই যে ন্যাবলার যে সাইনটা বা এটার যাবতীয় জিনিসপাতি তিনি সবার প্রথম ব্যাখ্যা করেন। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা আসলে কি? এটা হচ্ছে এখানে আমরা কিছু পার্শিয়াল অপারেটর রাখবো, অর্থাৎ ডিডিএক্স সে শুধুমাত্র এক্স কেই চিনবে এবং এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এর সাথে আমরা একক ভেক্টরকে গুণ করে দিলাম, প্লাস হবে ডিডি ওয়াই, এ অপারেশন চালাবে ওয়াই এক্সিস বরাবর, প্লাস ডিডি জেড, এটা অপারেশন চালাবে জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ঠিক আছে,
যাকে আমরা ন্যাবলা দিয়ে প্রকাশ করব। তো এবার দেখা যাক যে আসলে এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের কাজ কি। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর কাজ অনুসারে আমরা তিনটা অপারেশন আলোচনা করি। সেই তিনটা অপারেশন কি? প্রথম অপারেশন হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অপারেশন, এই গ্রেডিয়েন্ট অপারেশনে যেটা হয় যে একটা স্কেলার ক্ষেত্রকে আমরা ভেক্টর ফিল্ডে কনভার্ট করি বা ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করি। তারপরে দ্বিতীয় অপারেশনটা হচ্ছে ডাইভারজেন্স। এই ডাইভারজেন্সের কাজ হচ্ছে একটা ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে কনভার্ট করা, স্কেলার ফিল্ড। আর সর্বশেষ আছে কার্ল। এই তিনটা অপারেশন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর চালায়। কার্লের কাজ কি? ভেক্টর ফিল্ডকেই ভেক্টর ফিল্ডে কনভার্ট করবে। ব্যাপারটা কি বুঝাই দেব আবার? আচ্ছা, তো বুঝাই। আমরা পার্শিয়াল অপারেটর নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে? পার্শিয়াল অপারেটর কি? পার্শিয়াল অপারেটর হচ্ছে আমরা যখন কোন একটি ফাংশনকে অপারেশন করব তখন সে তার নিজের স্বজাতিকেই চিনতে পারবে। এই যে ওয়াই সে ওয়াই কেই চিনতে পারবে এবং ওয়াই কে ডিফারেন্সিয়েশন করবে, বাকি সবাই তার সাপেক্ষে ধ্রুবক। আচ্ছা, এখানে আমরা কয়েকটা কাজ করলাম। এই যে আমরা ধরে নিলাম যে এটা একটা স্কেলার ফিল্ড, স্কেলার ফাংশন। এই ফাংশন 4x, y, z²। আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? সে শুধুমাত্র x কে ডিফারেন্সিয়েট করবে, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 4y/z²। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে y কেই সে ডিফারেন্সিয়েট করবে 4x/z²। আর যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? z² কে ডিফারেন্সিয়েট করলে 2z, আর আলটিমেটলি 8x/y/z। ব্যাপারটাকে আমরা এইভাবে প্রকাশ করছি যে প্রত্যেকটা অপারেটরই হচ্ছে এক একজন ডক্টর, স্পেশাল ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, ঠিক আছে? যে তারা তাদের নিজস্ব স্পেশালিটির উপরেই কাজ করতে পারবে। আমরা বললাম যে এই যদি হয় হার্টের ডক্টর তাহলে ব্রেইনের পেশেন্ট কিন্তু তার কাছে যে কোনো ধরনের কাজ পাবে না, সে কাজ করতে পারবে না, সে ওই ক্ষেত্রে অক্ষম। তার মানে এই হার্টের ডক্টর হার্টকেই অপারেশন করতে পারবে, বাকি সবাই সে বলবে যে আমি কিছু পারবো না। অর্থাৎ যদি সে এই কাজটা করতে যায়, ঠিক আছে, এই হার্টের ডক্টর ব্রেনের কাজ করতে যায় তাহলে কিন্তু সে মানুষ পাগল বানায় দিতে পারে। আবার দাঁতের ডাক্তার যদি হার্টের কাজ করতে যায় সেটাও সমস্যা। এই হচ্ছে অবস্থা কি, অর্থাৎ বাকি সব হবে কনস্ট্যান্ট। এখন কয়েকজন স্টুডেন্ট আবার কোশ্চেন করে যে ভাই এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েশন করে একবারে জিরো বানায় ফেলি না, ঠিক আছে? আমরা এখানে কেন শুধু একটাকে ডিফারেন্সিয়েশন করবো বাকি সবাইকে কনস্ট্যান্ট রাখবো? এটার ব্যাখ্যা আমি এখানেই দিচ্ছি যে আমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন ওয়াই এবং জেড অক্ষ বরাবর এটার কোনো ধরনের উপাংশ থাকে না, অর্থাৎ এটার কোনো ধরনের ইফেক্ট থাকে না, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে এটা যে এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে এক্স অক্ষ বরাবর যা যা হইতেছে সে শুধু তাকেই চিনবে, ওয়াই এবং জেড অক্ষ বরাবর সবকিছু তার সাপেক্ষে কনস্ট্যান্ট। ক্লিয়ার সবকিছু? হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় ন্যাবলা। ম্যাথমেটিশিয়ান হ্যামিল্টন সবার প্রথম এটার প্রচলন করেন। আচ্ছা, ডেল্টাকে উল্টায় দিলেই যেটা হয় তিনি এটার নাম দিলেন কি ন্যাবলা। তার উপরে একটা ভেক্টর সাইন। কেন ভেক্টর সাইন? কারণ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এখানে একক ভেক্টরগুলো কোন অবস্থায় আছে। এখন প্রত্যেকটা পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটরকে এখানে রাখা হয়েছে। যে ডিডিএক্স অর্থাৎ সে এক্স অক্ষ বরাবরই অপারেশন চালাতে পারবে, ডিডিওয়াই সে ওয়াই অক্ষ বরাবরই শুধুমাত্র অপারেশন চালাতে পারবে, ডিডিজেড জেড অক্ষ বরাবরই শুধুমাত্র অপারেশন চালাতে পারবে, ঠিক আছে? তো এটাকে আমরা পার্শিয়াল অপারেটর কেন বলি? কারণ সে পার্শিয়ালি এক্স অক্ষকেই সে চিনে, সে পার্শিয়ালি এক্স কে ডিফারেন্সিয়েট করে, সে পার্শিয়ালি ওয়াই কে ডিফারেন্সিয়েট করে, এটা পার্শিয়ালি জেড কে ডিফারেন্সিয়েট করে।
এই কারণেই তারা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটরকে প্রত্যেকটা অক্ষের একক ভেক্টর দ্বারা গুণ করেই আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে পাই। এখন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের কাজ কি? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের কাজ হচ্ছে বিভিন্ন ফাংশনের উপর বা থ্রি ডাইমেনশনাল ফাংশন যেটাকে আমরা বলবো, এই থ্রি ডাইমেনশনাল ফাংশন ফিল্ড বা ক্ষেত্রকে প্রকাশ করে। সে যেটা করে যে এই নেবলা কখনো কখনো কোনো একটা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে কনভার্ট করতে পারে, কখনো কখনো সে একটা ভেক্টর ফাংশনকে স্কেলার ফাংশনে কনভার্ট করতে পারে, আবার কখনো কখনো সে একটা ভেক্টর ফাংশনকে ভেক্টর ফাংশনেই কনভার্ট করে। ঠিক আছে? এবং তার এই কাজ অনুসারে আমরা এদেরকে নাম দিয়ে দিছি। যদি সে স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করে সেই অপারেশনটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট অপারেশন। যদি একটা ভেক্টর ফিল্ডকে সে স্কেলার ফিল্ডে কনভার্ট করে সেটাকে আমরা বলি ডাইভারজেন্স অপারেশন। যদি একটা ভেক্টর ফিল্ডকে সে ভেক্টর ফিল্ডেই কনভার্ট করে সেটা হবে কার্ল অপারেশন। এবার একটু জেনে আসি যে ফিল্ড বা ক্ষেত্র বলতে কি বোঝায়। ফিল্ড হচ্ছে এই জগতের একটা অংশ, ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করি। আমি বললাম যে এটা একটা বিশাল বড় একটা রুম, এই রুমে আমি আগুন জ্বালাই দিছি এই জায়গাতে। এই তো আমি ধরছি এখানে আগুন জ্বালাই দিলাম। এখন কি হবে? এখানে টেম্পারেচার চারপাশে ছড়ায় পড়বে, মানে তাপ ছড়ায় পড়বে চারপাশে। টেম্পারেচার তো আর ছড়ায় পড়তে পারে না, তাপ ছড়ায় পড়বে। তো তাপমাত্রার একটা ব্যাপার স্যাপার থাকবে এই জায়গাতে। আমরা যদি বলি যে এই হচ্ছে এ বিন্দু আর এ হচ্ছে বি বিন্দু, তো কোন বিন্দুতে তাপমাত্রা বেশি হবে? আমরা বলবো যে অবশ্যই এ বিন্দুতে তাপমাত্রা বেশি হবে, বি বিন্দুতে তাপমাত্রা কম হবে। এখন এটাকে আমরা যদি বলি যে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটা তাপমাত্রার ক্ষেত্র। আমরা বলতেই পারতেছি যে এই জায়গাটা নিয়ে আমরা কিছু ক্যালকুলেশন করতেছি, অর্থাৎ এই জায়গায় কোনো একটা রাশি আছে। ঠিক আছে, তাহলে আমি আবারও বুঝাই যে আমরা জগতের একটা নির্দিষ্ট অংশ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই। সেখানে যদি আমরা নির্দিষ্ট একটা রাশির উপর এক্সপেরিমেন্ট চালাই তখন সেই ক্ষেত্রটা হবে ওই রাশির একটা ফিল্ড বা ক্ষেত্র। আমরা এই জায়গাটাকে তাপমাত্রা নিয়ে চিন্তা করতেছি, তাপমাত্রা কিন্তু একটা ভৌত রাশি। তো এই জায়গাটা হবে, এই রিজিয়নটা হবে তাপমাত্রার ক্ষেত্র। আশা করি বোঝা গেল। আবার চিন্তা করলাম যে আমি এখানে একটা পজিটিভ চার্জকে রাখলাম, তো পজিটিভ চার্জ থেকে বলরেখা চারপাশে বের হয়। চার্জ থেকে আমরা বললাম যে এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, যেখানেই চার্জ থাকে ইলেকট্রিক চার্জ সেখানেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এই যে ইলেকট্রিক ফিল্ড এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা। আচ্ছা, তার মানে এখানকার যে ক্ষেত্রটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি বলতে পারবো, ফ্লাক্স ডেন্সিটি বলতে পারবো, বা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডও বলতে পারবো, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বলা যায় এটাকে। তো এই যে ধনাত্মক চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এই ইলেকট্রিক ফিল্ডের কিন্তু একটা ডিরেকশন আছে এবার, এই যে, ঠিক আছে, ভেতর থেকে বাইরের দিকে। তো এটা একটা ক্ষেত্র বুঝলাম, কিন্তু এই ক্ষেত্রটা কার উপর ডিপেন্ড করতেছে? ক্ষেত্রটা এই তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্যের উপর ডিপেন্ড করতেছে, প্রাবল্য। আর আমরা জানি প্রাবল্য একটা ভেক্টর রাশি, এই কারণে এই ফিল্ড হবে একটা ভেক্টর ফিল্ড। এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। আর এইখানে আমরা টেম্পারেচারের ফিল্ড নিয়ে চিন্তা করতেছিলাম, আর তাপমাত্রার ক্ষেত্র। তাপমাত্রা যেহেতু একটা স্কেলার রাশি, সুতরাং এই ক্ষেত্রটা হবে একটা স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র। বোঝা গেল? অর্থাৎ এই ফিল্ড বা ক্ষেত্র আছে, আমরা যদি জগতের কোন একটা জায়গাতে কোন একটা রাশিমালা নিয়ে ক্যালকুলেশন করি, ওই জায়গাটা হবে ওই রাশির একটা ক্ষেত্র। এবং রাশিটা যদি হয় স্কেলার রাশি,
সেই ক্ষেত্রটা হবে স্কেলার ক্ষেত্র বা স্কেলার ফিল্ড। আর ওই কোয়ান্টিটি বা রাশিটা যদি হয় একটা ভেক্টর রাশি, তখন আমরা বলবো যে এই ফিল্ডটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। আশা করি এবার বোঝা গেল যে কিভাবে কি হয়, যে কখনো কখনো ক্যালকুলেশন করে আমরা স্কেলার ফিল্ড থেকে একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করব, অর্থাৎ কিছু তথ্য বের করে নিয়ে আসবো, একটা ভেক্টর ফিল্ড থেকে স্কেলার ফিল্ডে কনভার্ট করব, আবার এই ভেক্টর থেকে ভেক্টরে কনভার্ট করব। এই তিনটা অপারেশনকে বলা হয় গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এবং গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল তারা এই অপারেটরের সাহায্যে কাজ করে, অর্থাৎ নেবলার সাহায্যে কাজ করে। সোজা কথায় নেবলাই হচ্ছে এখানকার অপারেটর, এখানকার ডক্টর, যে কিনা অপারেশন চালাবে। তাহলে আমরা শুরু করি গ্রেডিয়েন্ট দ্বারা। তাহলে শুরু করা যাক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অপারেশন। ধরি একটি স্কেলার ক্ষেত্র a সমান x³ y z স্কয়ার। এটা কিভাবে একটা স্কেলার ক্ষেত্র হলো? কারণ এখানে কোনো ধরনের ijk এরা কোনো অবস্থায় নেই। ঠিক আছে, যদি ijk থাকতো তখনই আমরা বলতাম যে হ্যাঁ এটা তো আসলে একটা ভেক্টর রাশি, তো এখানে কিন্তু শুধু ভ্যালুটা আছে, সেটা স্কেলার রাশি। আচ্ছা, এখন গ্রেডিয়েন্টের কাজ কি ছিল আমরা জানতাম, একটা স্কেলারকে সে ভেক্টরে কনভার্ট করে। দেখি কেমনে স্কেলারকে ভেক্টরে কনভার্ট করে। এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা, এটাকে কার উপর চালিয়ে দিব? এই স্কেলার ক্ষেত্রের উপরে। আচ্ছা দেখি সে কিভাবে অপারেশনটা চালায়। তো আমরা জানি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর সমান ddx i cap dy j cap প্লাস হচ্ছে ddz k cap। এইটা দিয়ে অপারেশন চলবে এই ফাংশনের উপরে, x³ y z স্কয়ার। তাহলে কি কাজ করা যায় এখানে? দেখো আমরা আলাদা আলাদা ভাবে অপারেশন চালাবো। একবার এই যে হার্টের কাছে যাবে, একবার যাবে মাথার কাছে, একবার যাবে ধরো দাঁতের কাছে। অর্থাৎ এটা এমন একটা রোগী যার হার্টের সমস্যা আছে, দাঁতের সমস্যা আছে, মাথার সমস্যা আছে। তো প্রথমে ধরে নিলাম যে সে হার্টের স্পেশালিস্টের কাছে গেল। এই তো x³ y z স্কয়ার। হার্টের স্পেশালিস্টের তো একটা চিহ্ন থাকতেই হবে, এটা। এইবার সে নিউরোসায়েন্টিস্টের কাছে গেল মাথার সমস্যা নিয়ে, x³ y z স্কয়ার চেক আপ। এবার সে দাঁতের ডাক্তারের কাছে গেল, ddz x³ y z স্কয়ার। তো এবার দেখো প্রত্যেকে যার যার স্পেশালিটি অনুসারে অপারেশন চালানো শুরু করবে। শুরু করা যাক অপারেশন। এই হার্টের ডাক্তার হার্টের উপরে অপারেশন চালাবে। 3x স্কয়ার y z স্কয়ার, বাকি দুইটা তো কনস্ট্যান্ট। এই হচ্ছে আই ক্যাপ প্লাস, এবার ব্রেনের ডক্টর ব্রেনের উপরে অপারেশন চালাবে। তো y কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, দ্যাট মিন্স x³ z স্কয়ার চেক আপ প্লাস, এই তো এবার দাঁতের উপরে অপারেশন চালানো হোক। z স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2z আসবে, আমি সাজায় লিখে দিলাম 2x³ y আর হচ্ছে z। এবার তাহলে খেয়াল করুন, শুরুতে ছিল এটা একটা স্কেলার ক্ষেত্র, কিন্তু এবার কি হয়ে গেছে, এটা একটা ভেক্টর রাশি হয়ে গেছে। অর্থাৎ একটা স্কেলার ফিল্ড থেকে আমরা একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করছি। ঠিক আছে, এই অপারেশনটাকে বলা হয় আসলে গ্রেডিয়েন্ট অপারেশন। এখন তোমাদের কোশ্চেন আসবে যে আসলে তাই এই কাজটা যে করলাম এই কাজের উদ্দেশ্য কি ছিল? এই উদ্দেশ্যটা হচ্ছে এই প্রত্যেকটা অক্ষ বরাবর এই স্কেলার ক্ষেত্র কি হারে পরিবর্তিত হচ্ছে সেটা বের করা। অর্থাৎ এই যদি হয় একটা তাপমাত্রার ক্ষেত্র, তাহলে আমি বললাম যে এক্স অক্ষ বরাবর যদি আমি আগাই তাহলে তাপমাত্রা কি হারে পরিবর্তন হয়, ওয়াই অক্ষ বরাবর যদি আমি আগাই সেই ক্ষেত্রে তাপমাত্রা কিভাবে পরিবর্তন হয়। অর্থাৎ প্রত্যেকটা অক্ষ বরাবর
এই ফাংশনের পরিবর্তনের হারকেই প্রকাশ করে সেটা। আশা করি সবাই বুঝতে পারছো গ্রেডিয়েন্টের সিগনিফিকেন্স। আচ্ছা, 2 নম্বর কি প্রকাশ করে? এই যে একটা ভেক্টর রাশি পাইছি, অর্থাৎ ওটার মান, দেখো স্কেলারটা যদি হয়, যে আমরা কি বলছিলাম, যে একটা ফাংশন ছিল কি, এ ফাংশন, স্কেলার ফাংশন। তাহলে এ এর গ্রেডিয়েন্ট হবে কি গ্রেড, এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে গ্রেড এ, এবং এটাই হচ্ছে একটা ভেক্টর। যদি বলে যে গ্রেড এ বের করো, তার মানে আসলে গ্রেডিয়েন্ট বের করার কথা বলছে। বুঝা গেল? তারপর 2 নম্বর, এই গ্রেডিয়েন্টের মান, ভেক্টর রাশির মানও থাকবে, দিকও থাকবে। এই গ্রেডিয়েন্টের মান ওই স্কেলার রাশির বৃদ্ধির হারকে নির্দেশ করে। ওই স্কেলার রাশির বৃদ্ধি বা পরিবর্তন, যেটাকে আমরা বলি পরিবর্তন মানে বৃদ্ধি, বৃদ্ধি মানে পরিবর্তন, ওই স্কেলার রাশির বৃদ্ধির হারকে নির্দেশ করে। এই নোট কিন্তু আজীবন থাকতে হবে। আজীবন বলতে কলেজের আজীবন। আচ্ছা, 3 নম্বর, এর ডিরেকশন নির্দেশ করে আসলে কোন দিকে বাড়তেছে আর কোন দিকে কমতেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটাও বের করতে পারবো যে ওই ফাংশনটা কোন দিকে বাড়ে আর কোন দিকে কমে। গ্রেডিয়েন্টের দিক, এর দিক ওই রাশির, বলতে ওই স্কেলার রাশির কোন দিকে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে তা প্রকাশ করে। হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে তা নির্দেশ করে। ইলেকট্রিক ফিল্ড, এখন আমরা যদি বলি যে এই ক্ষেত্রের বিভব, আমরা যেটা জানি যে সি কিউ বাই আর, 19 এই সূত্রটা তোমরা পড়ে আসছিলে, যে একটা ইলেকট্রিক ফিল্ডের কোন বিন্দুর বিভব হচ্ছে এটা। দেখো, গ্রেডিয়েন্টের তাৎপর্য, অর্থাৎ গ্রেডিয়েন্ট অপারেশন করার পরে আমরা কি পাবো? যখন একটা স্কেলার রাশিকে আমরা গ্রেডিয়েন্ট করব, তখন ওই গ্রেডিয়েন্ট, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশিকে নির্দেশ করবে। অর্থাৎ এ এর গ্রেডিয়েন্টকে আমরা এইভাবে প্রকাশ করব যে গ্রেড এ, সেই গ্রেড এ হচ্ছে একটা ভেক্টর রাশি হবে। দ্বিতীয়ত, গ্রেডিয়েন্ট এ অর্থাৎ এ স্কেলারের গ্রেডিয়েন্টের মান ওই স্কেলার রাশির বৃদ্ধির হারকে নির্দেশ করবে, অর্থাৎ কি হারে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে ওই রাশিটা। আচ্ছা, থার্ডলি, এই গ্রেডিয়েন্ট যেহেতু ভেক্টর, এর দিক আসলে কি নির্দেশ করে? এর দিকটা নির্দেশ করে ওই যে স্কেলার রাশিটা ছিল, ওই স্কেলার রাশির কোন দিকে হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে সেটা নির্দেশ করে দিবে। ঠিক আছে, যেমন আমরা ধরলাম এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের যে পোটেনশিয়াল বা বিভব, ইলেকট্রিক ফিল্ডের বিভব, এটাকে আমরা বলি সি কিউ বাই আর, যেখানে সি এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। আর বলতে কি বোঝায়? যে একটা নির্দিষ্ট দূরত্বে, যে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বের বিভব কত, সেটাই নির্দেশ করে। এখন আমি যদি এই স্কেলার ফিল্ডকে, এটা কিন্তু একটা ফিল্ড, কারণ কি, যে আর, এই আরটা আসলে এটা, এই আর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সবগুলাকে এসে প্রকাশ করে সরণ, সোজা কথা। এটা হচ্ছে যে একটা স্কেলার ফিল্ড। এই স্কেলার ফিল্ডের আমি যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, তাহলে যাবতীয় কাজকর্ম করার পরে এটা আসবে হচ্ছে এরকম, দেখাই, জিনিসটা আসবে মাইনাস
সি মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। আর এখানে একটা একক ভেক্টর রাশি। তার মানে আমরা বুঝলাম যে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং এই জিনিসটা তোমরা প্রামাণিক স্যারের বইয়ে পাবা। এটার প্রমাণটা প্রামাণিক স্যারের বইয়ে পাবা। আপাতত আমি প্রমাণটা করে দিচ্ছি না, কোনো একটা এক্সট্রা টাইম যদি পাই সেই টাইমে আমি প্রমাণ করে দিব না, ওইটা একটু টাইম কনজিউমিং হবে। আচ্ছা, তো আমরা দেখলাম কি এই বিভব ক্ষেত্র বা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, এই যে একটা একক ভেক্টর যুক্ত আছে। তার আগে একটা নেগেটিভ চলে আসছে, এর মানে কি? এর মানে হচ্ছে আর এর ডিরেকশন যেদিকে, গ্রেডিয়েন্টের ডিরেকশন হচ্ছে তার বিপরীত দিকে। আর এর ডিরেকশন কোন দিকে? আর সবসময় কেন্দ্র থেকে নির্দেশ করে, কেন্দ্র থেকে যে দিক বরাবর যাচ্ছে এই দিকটা হচ্ছে আর, ঠিক আছে। তার মানে আমি বলবো যে এই আর যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে এই স্কেলারের মানটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই ডিরেকশনটা বলে দেয় কোন দিক বরাবর বৃদ্ধি পায়। রাশির কথাটা আমি এই কারণেই বললাম যে আমরা যদি তার দিক বরাবর যাই তাহলে হ্রাস পাবে, তার বিপরীত দিকে গেলে বৃদ্ধি পাবে। এই কারণে আমি আপাতত হ্রাসটাকে ইয়ে করে দিলাম, মুছে দিলাম, জাস্ট বৃদ্ধিটাকেই রাখলাম। দেখো বোঝার চেষ্টা করো। এটা নির্দেশ করে, এটার যে ডিরেকশন নির্দেশ করে কোন দিক বরাবর বৃদ্ধি পাচ্ছে, এই ভি এর মান কোন দিক বরাবর বৃদ্ধি পায় সেটা। তো এই দিক বরাবর এই সূত্র থেকে দেখা গেল, এই সূত্র থেকে দেখা গেল যে এই ভি বা বিভবের ক্ষেত্রের গ্রেডিয়েন্ট এটা আর এর বিপরীতমুখী। এই যে একটা মাইনাস আছে, আর এর বিপরীতমুখী। আর এর দিক কোন দিকে? আর এর দিক হচ্ছে কেন্দ্র থেকে বাহিরের দিকে। অর্থাৎ আমি যতই কেন্দ্র থেকে বাহিরের দিকে যাব এই বিভবের মান ততই কমতে থাকবে, ঠিক আছে কিনা? আমি যতই কেন্দ্র থেকে বাহিরের দিকে যাব এই বিভবের মান ততই কমতে থাকবে, আর যতই আমি ভেতরের দিকে আসব বিভবের মান তত বাড়বে, ঠিক আছে। আবারও বোঝাই, আর এর মান যত বাড়বে, এই যে আর এর মান যত বাড়বে, আচ্ছা যত আমি বাইরের দিকে যাব এটার মানটা ততই কমতে থাকবে। এই ডিরেকশনটা এটাই বোঝায়। আর এটার যে মান, এই মানটা নির্দেশ করে ওই বিন্দুতে কি হারে পরিবর্তন হইতেছে সেটা। এখন এখানে তোমরা বলতে পারছো ভাই এখানে কিসের পরিবর্তন হইতেছে, আমরা তো কোনো পরিবর্তনই খুঁজে পাইতেছি না। হ্যাঁ, আসলে একটা জিনিসের পরিবর্তন হইতেছে, সেটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটির পরিবর্তন হইতেছে, ফ্লাক্সের পরিবর্তন হইতেছে। এই ফ্লাক্স ব্যাপারটা সেকেন্ড ইয়ারে যে পড়ানো হবে, আপাতত এখানেই থাকুক। আমরা এটা বুঝলাম যে এই গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, এই ভেক্টরটা নির্দেশ করে ওই স্কেলার রাশি কোন দিক বরাবর বৃদ্ধি পাচ্ছিল সেটা, আর এর মানটা নির্দেশ করবে এর বৃদ্ধির হার কত সেটা। আই হোপ এই ব্যাপারটাতে আর কারো কোনো সমস্যা নেই। তারপর আছে যে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টর ফিল্ড থেকে আমরা একটা স্কেলার ফিল্ডে কনভার্ট করব। ধরি একটি ভেক্টর ক্ষেত্র ভি ভেক্টর সমান 2x² y i cap plus 2yz j cap plus 3x² z k cap। তো এখন এই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স বের করতে হবে। তো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স বের করার জন্য আমাদের কাজ হচ্ছে নেবলার সহায়তা নিতে হবে। তো ডাইভারজেন্স অফ ভি ভেক্টর, তার মানে কি? এই যে নেবলা, এই নেবলাকে আমরা ডট গুণফল করব, ডট গুণফল। এখন তোমরা সবাই জানো যে দুইটা ভেক্টরের ডট গুণফল করা হলে তবেই শুধুমাত্র আমরা একটা স্কেলার রাশি পাই। তার মানে নেবলা ddxi plus ddyj plus dtzk dot 2x² y plus 2yz j cap plus কি ছিল 3x² z
কে ক্যাপ 3x স্কয়ার z কে ক্যাপ। তো এবার এই দুইটা ভেক্টরকে আমরা ডট গুণফল করব। তাহলে আবার বলি, যখন আমরা ডাইভারজেন্স বের করব তখন একটা ভেক্টর থেকে স্কেলার বের করতে হবে। তো ডাইভারজেন্স অফ ভি ভেক্টর সমান হবে নেবলা ডট ভি ভেক্টর। ডট গুণফল করা হলে তখনই শুধুমাত্র স্কেলার রাশি আসবে। তো নেবলা হচ্ছে ddx i ক্যাপ, ddy j ক্যাপ, ddz k ক্যাপ, আর ভি নিয়েছিলাম 2x স্কয়ার y i ক্যাপ, 2yz j ক্যাপ প্লাস 3x স্কয়ার z k ক্যাপ। এবার যদি ডট গুণফল করি আমরা জানি ডট গুণফলের ক্ষেত্রে এই i এর সাথে i এর গুণ হবে, j এর সাথে j এর গুণ, আর k এর সাথে k এর গুণ। তাহলে লিখে দাও ddx, এখানে আসবে কি শুধুমাত্র 2x স্কয়ার y আসবে প্লাস ddy 2yz আসবে প্লাস ddz 3x স্কয়ার z আসবে। ডিফারেন্সিয়েশন করা হলে এটা আসবে x স্কয়ার মানে 2x, তার মানে 4xy 4xy প্লাস y কে ডিফারেন্সিয়েশন করলে y এর সাপেক্ষে 1 হয়ে যাবে, আর বাকি থাকতেছে 2z প্লাস z কি করা হলে এটাও 1 থাকতেছে 3x স্কয়ার। তাহলে এটা কি দেখা গেল? এটা কিন্তু একটা স্কেলার। তার মানে একটা ভেক্টরের ডাইভারজেন্স হয় একটা স্কেলার। তো ডাইভারজেন্স, একটা ভেক্টরের ডাইভারজেন্স উক্ত ভেক্টরের প্রকৃতি নির্দেশ করে। প্রকৃতি বা তার নেচার, সে আসলে কেমন, দেখতে শুনতে কেমন, সেটাকে নির্দেশ করে স্কেলারের মান। এই যে আপনি একটু খেয়াল করুন, আমি বললাম যে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু দিয়ে দিলাম, যে এক্স এর মান 1 -1 তারপর হচ্ছে 3। এই বিন্দুতে তুমি একটা ডাইভারজেন্স বের করো। ঠিক আছে, আমি বললাম কি যে এক্স ওয়াই জেড এই তিনটার একটা ভ্যালু দিয়ে দিলাম যে 1 -1 3। এই বিন্দুতে উক্ত ভেক্টর রাশির ডাইভারজেন্স বের করো। এই কোশ্চেনটা তোমাদেরকে আমি দিলাম। তো প্রথম কাজ কি হবে, খুব মনোযোগ দিয়ে শোনো। যদি ডাইভারজেন্স বের করতে হয় উক্ত ভেক্টরটাকে আগে ডাইভারজেন্স অপারেশন করতে হবে। অপারেশন করার পরে একটা স্কেলার রাশি আসবে, আসার পর এইখানে আমরা মানগুলো বসাই দিব, যে এই যে x এর মান 1, y এর মান -1, z এর মান 3 বসানোর পরে একটা ভ্যালু আসবে এখানে। ধরো স্পেসিফিক্যালি এটার জন্য ভ্যালুটা কত আসবে, যে -4, এখানে আসবে +6, আর আসবে হচ্ছে 3। 9 থেকে 4 গেলে থেকে 5। দেখো তার মানে উক্ত বিন্দুতে, এই বিন্দুতে এই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের মান হচ্ছে 5। এখন এই 5টা হচ্ছে একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, এখন এই যে মানটা, এই মানটা নির্দেশ করে আসলে ডাইভারজেন্সের বের করার পর উক্ত ভেক্টরের প্রকৃতি কি হবে। যদি ডাইভারজেন্সের মান পজিটিভ হয় সেই ক্ষেত্রে উক্ত ভেক্টর রাশিটা ওটা সোর্স ছিল, ওটা সোর্স হিসেবে কাজ করে। সোর্স, সোর্স মানে কি? সোর্স মানে হচ্ছে যে এখানে তুমি একটা ধনাত্মক চার্জ রাখছো, এই চার্জ থেকে বল রেখা চারপাশে বের হয়ে যেতেছে, অথবা এইখানে একটা পানির ফোয়ারা আছে, এই ফোয়ারা থেকে চারপাশে পানি ছিটে পড়তেছে। তার মানে এই বিন্দুটা হচ্ছে একটা সোর্স। সোজা কথাই এই ভেক্টরটা চারপাশে ছড়ায় পড়তেছে, অর্থাৎ এটা কি ডাইভারজেন্ট হয়ে যেতেছে। ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট মানে হচ্ছে যে ছড়ায় যাওয়া চারপাশে। ঠিক আছে, কখন ছড়াবে, যখন এটা হবে একটা সোর্স, চারপাশে ছড়ায় পড়বে। অর্থাৎ পজিটিভ হলে এই ভেক্টর রাশিটা একটা সোর্স হিসেবে কাজ করতেছে বলে আমরা ধরে নিতে পারলাম, অর্থাৎ এর প্রকৃতি আমরা বুঝতে পারলাম। যদি ডাইভারজেন্সের মান হয় নেগেটিভ,
সেই ক্ষেত্রে উক্ত ভেক্টর রাশিটা ছিল সিঙ্ক। তোমরা কিচেনের সিঙ্ক সম্পর্কে বেশ ভালো করেই জানো যে সিঙ্কে কি হয়, সবকিছু এসে এক জায়গাতে জমা হয়, অ্যাকিউমিউলেট হয়। তাই না? অ্যাকিউমিউলেশন ঘটে। আচ্ছা, তো আমি যদি বলি যে এটা হচ্ছে একটা কিচেনের সিঙ্ক, পানি ঢালতেছো, সব পানি যে সিঙ্কের যে গর্তটা আছে গর্তর দিক বরাবর যায়, ওইটাকে আমরা বলি সিঙ্ক। তার মানে এটাকে আমরা আরেকটা ভৌত রাশি দিয়ে প্রকাশ করতে পারবো। একটা নেগেটিভ চার্জকে রাখলাম, তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, সমস্ত বলের একটা তার দিকে এসে ঢোকে, এই যে, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্ক, চারপাশ থেকে তার দিকে আসতেছে। আর যদি ডাইভারজেন্সের মান 0 হয়, মান তো তিন ধরনেরই হওয়া সম্ভব, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। যদি শূন্য হয় সেই ক্ষেত্রে সেটা সোর্সও হবে না, সিঙ্কও হবে না। সেই ক্ষেত্রে ওই ভেক্টর ফিল্ডটা দেখতে সলিনয়েডের মতো হবে। ঠিক আছে? এই যে সে চারপাশে ছড়ায়ও যেতেছে না, আবার কোন একটা জায়গাতে এসে ঢুকতেছেও না, সে হবে এরকম কোয়েল শেপড বা এই সলিনয়েড শেপের মতো একটা ভেক্টর। আচ্ছা, আমরা ডাইভারজেন্সের মানটা বের করে আমরা ঠুস ঠুস করে বলে দিতে পারবো যে এই ভেক্টরটা হচ্ছে দেখতে এরকম, এই ভেক্টরটা দেখতে এরকম, এটা দেখতে সোর্সের মতো কাজ করতেছে, একটা পানির ফোয়ারের মতো কাজ করতেছে, বা লাইটের মতো কাজ করতেছে, চারপাশে আলোক রশ্মি ছড়ায় পড়তেছে, অথবা এটা একটা সিঙ্কের মতো কাজ করতেছে, সবকিছু এখানে যে ঢুকতেছে। আবার যদি ভেক্টরটা হয়, এই ভেক্টরের ডাইভারজেন্স যদি ওই বিন্দুতে হয় শূন্য, তাহলে ওই বিন্দুতে এটা বাড়তেছে না, কমতেছে না, এটা একটা সলিনয়েডের মতো ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে? ওরকম বোঝাবে। সর্বশেষ চলে আসছে কার্ল। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের অপারেশনটাকে আমরা কার্ল বলবো যখন সে একটা ভেক্টর রাশি থেকে আরেকটা ভেক্টর রাশিতেই কনভার্ট করবে। সেম ভাবে ধরে নিলাম আগের যে ভেক্টরটা ছিল 2x² y i ক্যাপ প্লাস 2y z j ক্যাপ প্লাস 3x² z k ক্যাপ। এখন উক্ত ভেক্টর রাশির কার্ল কত হবে? কার্ল বের করার জন্য কার্ল অফ ভি তো কি করতে হবে, এই নেবলা দিয়ে অপারেশন চালাতে হবে। একটা ভেক্টর দিয়ে আমরা যখন আরেকটা ভেক্টরকে অপারেশন করব এবং তার অ্যান্সারটাও যদি একটা ভেক্টর হয়, তাহলে অবশ্যই সেই অপারেশনটা ছিল ক্রস অপারেশন। তো আমরা এবার ক্রস অপারেশনটা চালাই দিই। ক্রস অপারেশন কি ছিল, আই জে কে। এবার দ্বিতীয় সারিতে হবে এর উপাদান সমূহ, অর্থাৎ নেবলার উপাদান সমূহ। শুরুতে যে আছে নেবলার উপাদান কে ছিল, ডিডিএক্স, ডিডিওয়াই, আর হচ্ছে কি ডিডিজেড। তারপরে আসবে এই দ্বিতীয় ফাংশনের দ্বিতীয় যে কোয়ান্টিটি আছে তার উপাদান সমূহ, 2x² y, 2x² y, 2yz, 3x² z। এবার এই নির্ণায়কটাকে বিস্তার করতে হবে। শুরুতে আই যে সারি এবং যে কলাম বরাবর আছে সেটা বাদ দিয়ে বাকিটাকে নেব, অর্থাৎ ডিডিওয়াই এটাকে, এটা দ্বারা আমরা অপারেশন চালাবো কার উপরে, 3x² z এর উপর, মাইনাস করে এই ডিডিজেড, এই ডিডিজেড দ্বারা অপারেশন চালাবো হচ্ছে এর উপরে 2yz। তাহলে আলটিমেটলি কি আসবে, আমরা যদি এখানে লিখি ছোট্ট করে, আই কি হইতেছে, ডিডিওয়াই দিয়ে আমরা 3x² z কে অপারেশন চালাচ্ছি। খেয়াল করে দেখেন যে 3x² z এটার মধ্যে কোনো ধরনের y নাই, তার মানে এই y এর সাপেক্ষে এই পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, এই পুরোটাকেই যদি আমরা ডিফারেন্সিয়েশন করি মান আসবে 0। অর্থাৎ দাঁতের ডাক্তারের কাছে গেছে,
হার্ট এবং ব্রেনের রোগী, সে কোনো ধরনের অপারেশন চালাতে পারবে না, অর্থাৎ শূন্য। মাইনাস টিডি জেড দিয়ে এটাকে অপারেশন চালানো হবে, হ্যাঁ এবার মিলছে। এবার জেড কে অপারেশন চালালে আসবে হচ্ছে 2y। এবার মাইনাস দেওয়া হবে জে। এবার জে যে সারি এবং কলামের অংশ এটাকে বাদ দিয়ে বাকি দুইটা ডিডিএক্স দ্বারা আমরা 3x² জেড কে অপারেশন চালাবো। তখন কি আসবে? 6x আর হচ্ছে জেড, 6x জেড। তারপরে থাকতেছে হচ্ছে এই টিডি জেড 2x²y। এখানেও দেখো কোনো ধরনের জেড নাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, মানটা হয়ে যাবে 0 প্লাস কে ক্যাপ। কে ক্যাপের মান কত আসবে? dx এটা দ্বারা যখন ডিফারেন্সিয়েশন করব এটা আসবে 0, dy দিয়ে যখন এটাকে ডিফারেন্সিয়েশন করব তখন আসবে কি, y এর উপর চালালে 2x²। কি আমাদের রেজাল্ট কি আসতেছে? মাইনাস 2y i ক্যাপ মাইনাস 6xz j ক্যাপ মাইনাস 2x² k ক্যাপ। এই হচ্ছে এই ভি ভেক্টরের কার্ল, এটাও কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে আমরা যদি বলি আবারও যে 1 -1, 2 উক্ত বিন্দুতে এই ভেক্টরের কার্ল কত হবে? দেখো কোশ্চেনটা দেখো, 1 -1 2 এই বিন্দুতে উক্ত ভেক্টরের কার্ল কত হবে? তো শুরুতেই আগে কার্ল বের করতে হবে। বের করার পর যে রাশিমালাটা আসবে সেই রাশিমালাতে মানটা বসায় দিতে হবে। মান বসায় দিলে আলটিমেটলি কত আসে? দেখো আমি এই সাইডে লিখলাম, ওই পেজে গেলে আমি এটাতে দেখতে পাবো না। কত আসে দেখো, মাইনাস মাইনাসে প্লাস y ক্যাপ, তারপরে -1 প্লাস এই x আর z, তাহলে 1 × 2 মানে 2, আর আছে কত 6, 6 দুগুণে 12 মাইনাস 12 j ক্যাপ আর হচ্ছে 2x², 1 তো 1ই থাকলো, -2 k ক্যাপ। তাহলে 1 -1 2 এই বিন্দুটা উক্ত ভেক্টরের কার্লের রাশিমালায় বসিয়ে দিলে আসতেছে 2i ক্যাপ -12 j ক্যাপ -2 k ক্যাপ। এখন এই ভেক্টরের মান এবং দিক দুইটাই বের করা যাবে। আমরা জানি ভেক্টরের মান এবং দিক বের করা যায়। এখন এটার মান খেয়াল করো, উক্ত কার্লের মান যদি শূন্য হয় সেই ক্ষেত্রে এক ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে, আর যদি অশূন্য হয় সেই ক্ষেত্রে আরেক ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে। ঠিক আছে? দেখো এটা দেখে বোঝা যাচ্ছে এটার মানটা কোনো সময় 0 হবে না। তো যদি কার্লের মান অশূন্য হয় তখন আমরা যে ডিসিশনটা নিব, সেই ডিসিশনটা হচ্ছে যে উক্ত ভেক্টরটা আসলে একটা ঘূর্ণনশীল ভেক্টর ছিল। ঘূর্ণনশীল ভেক্টর। দেখো এই কার্লের মান যদি অশূন্য হয়, অশূন্য হলে উক্ত ভেক্টর রাশিটা ছিল একটা ঘূর্ণনশীল ভেক্টর। ঘূর্ণনশীল ভেক্টর মানে কি, অর্থাৎ ওই ভেক্টরটা ছিল ওই ঘূর্ণনশীল, ঘুরতেছে। ঠিক আছে? এরকম অনেক ভেক্টর আছে। যেমন আমি যদি তোমাকে বলি যে এই যে p সমান xi ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, এটাকে যখন তুমি গ্রাফে আঁকবা তখন দেখবা যে এটা আসলে এরকম দেখাচ্ছে, যে এই যে এরকম 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 এরকম
এরকম এরকম। তাহলে এটা কি আসলে একটা ঘূর্ণনশীল। এই ঘূর্ণনশীল ফিনোমেননটাকে আমরা এই ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি। সেম ভাবে এই যে ভেক্টরটা আমি তোমাদেরকে লিখে দিলাম, এটাও কিন্তু দেখা যাবে যে কোনো না কোনো ভাবে এটা ঘুরতেছে। এই কারণেই কার্লের মানটা অশূন্য আসছিল। এখন যদি কার্লের মান শূন্য আসে, কার্লের মান শূন্য আসা মানে হচ্ছে এটা অঘূর্ণনশীল ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর আর ঘুরতেছে না। বোঝা গেল? দিস ইজ দি সিগনিফিকেন্স অফ কার্ল। এটাই হচ্ছে এই ভেক্টরের সর্বশেষ পার্ট। অর্থাৎ একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর ক্ষেত্র, তার প্রকৃতি কি হবে, তার যাবতীয় সবকিছু এটা দ্বারা বের করা যায়। এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাহায্যে। অনেক কিছু পড়া হলো, আবার শুরু থেকে আমি একটু রিপিট করে দেই। আমাদের টপিক ছিল ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাস এই যে তোমার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই দুইটা পার্টে বিভক্ত। ডিফারেন্সিয়েশন দ্বারা নির্দেশ করে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কিছু দূর গেলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাওয়া যায়, এই হচ্ছে সেই ঢালটা। একটা সাপেক্ষে আরেকটার পরিবর্তনের হার, এই যে ঢাল। তাহলে আমরা যখন সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ সরণ ভার্সেস সময় লেখচিত্রের ঢাল ভেলোসিটিকে নির্দেশ করে, বেগকে যখন সময় দ্বারা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ বেগ ভার্সেস সময় লেখচিত্রের ঢাল ত্বরণকে নির্দেশ করে। দ্বিতীয়ত ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, উল্টা প্রসেস। কি নির্দেশ করে? নির্দেশ করে হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ। কোন কার্ভ? যে ফাংশনটাকে নিচ্ছি কার সাথে? এই অক্ষের যে অক্ষ বরাবর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতেছি তার সাথে। তো আমরা যদি বলি যে এই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এক্স অক্ষের সাথে এই দুই বিন্দুতে সে যে ক্ষেত্রফলটা তৈরি করে সেটা। যদি বলতাম যে ওয়াই অক্ষের সাথে সে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে এই দুই বিন্দুতে, আমি বললাম যে y1 থেকে y2 পর্যন্ত, তাহলে আমি এই y এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা